পুষ্প ছাড়তে চাইল না ভয়ে। পার্থ নিজেই ছাড়িয়ে নিল। গাড়ি থেকে বেরিয়ে রাস্তার এদিক ওদিক তাকালো। সামনে এগিয়ে পাথরগুলোর দিকে গেল। আচমকা পেছন থেকে কেউ সজোরে বাড়ি দিল পার্থর মাথায়। পুষ্প গাড়ি থেকে চিল্লিয়ে উঠল, পার্থ ভাই বলে। পার্থ মাথায় হাত দিয়ে পেছনে ঘুরে গেল। হাত বাড়িয়ে আগে থামালো পুষ্পকে। পুষ্প গাড়ি থেকে নামতে চেয়েছিল। পার্থ থামিয়ে বলল, ওখানেই থাক, নামবি না, লক কর গাড়ি। পুষ্প থেমে গেল। যাওয়াটা প্রয়োজন কিনা বুঝতে পারছে না লোকটাকে, কিন্তু এভাবে কেন মারল তাকে। পুষ্প যেতে চাইলেও কিন্তু থেমে গেল পার্থ বারণ করায়। তবুও পরিস্থিতি বিগড়ে গেলেই সে নেমে যাবে। পার্থ তাকালো সামনের ব্যক্তিটির দিকে, মাথা দুটো ঝাড়া দিয়ে বলল, সারা কাপুরুষের বাচ্চা, এত সাহস থাকলে সামনে থেকে মারতি। দিলি তো মাথাটা শেষ করে। বল, কিসের প্ল্যান করছিস? বিপরীত পাশের ছেলেটা রাগ দেখিয়ে বলল, তোদের মারার প্ল্যান করেছি, অনেক জ্বালিয়েছিস, আজ তোকে আর তোর মশুকাকে এখানে মেরে পুঁতে রাখবো। পার্থ হাসল। সে হাসিতে কি ভয়ঙ্কর লাগলো তাকে। রাজীব ঘাবড়ে যায় এতে। পার্থ হেসে হেয়ালি গলায় বলে, তুই মারবি আমাকে আর আমার মাসুকাকে? নে মার, আগে আমাকে মার, তারপর ওর কাছে যাস। কাম অন, হিট মি। রাজীব বলল, আমি একা মরতে আসিনি, তোকে চারিদিকে চেয়ে দেখ, 6 জনকে মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া করেছি তোকে মারার জন্য। আমরা আছি দলে 4 জন, 10 জন যথেষ্ট 2 জনকে মারার জন্য। চারপাশ থেকে বেরিয়ে এলো ভারী গরনের 8-10 জন ছেলে। তবুও পার্থকে ঘাবড়াতে দেখল না। রাজীব দাঁতে দাঁত চেপে বলে, ভয় লাগে না তোর, তাই না? ভয় করবে, সমস্যা নেই। ওইটা বউ হয় না তোর? বউকে যখন চোখের সামনে মরতে দেখবি তখন বুঝবি ভয় কাকে বলে। পার্থ তেড়ে এলো রাজীবের দিকে। গলা টিপে ধরলো, রাগে রি রি করে বলল, ওর দিকে হাত বাড়ানোর আগে তোর ওই হাত ভেঙে গুড়িয়ে দেব। গলা চেপে ধরা পেছনে আসা ছেলেগুলো ধরে ছাড়িয়ে নিয়ে গেল পার্থকে। রাজীব গলায় হাত দিয়ে বড় বড় শ্বাস নিল। রাগে কিরমির করে বলল, অনেক ভালোবাসিস না? তোকে মরার আগে ওকে মারবো, তারপর দেখাবো বউ চলে গেলে কেমন লাগে। তোর জন্য, শুধুমাত্র তোর আর তোর দলের জন্য আমাদের জেলে যেতে হয়েছে। আমার বউ ছেড়ে চলে গিয়েছে আমাকে। কি ভেবেছিস এমনি ছেড়ে দিব? তোদের ব্র্যান্ডের জন্য আমাদের ব্র্যান্ড উপরে উঠেও নিচে নেমে গেছে। প্রতিনিয়ত মানুষের কথা শুনি শুধু তোদের জন্য। পার্থ ছেলেগুলোর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। চুলগুলো দু হাতে পেছনে ঠেলে বলল, যোগ্যতা থাকলে আমরা কেন, আমাদের মতো 10টা আসলেও তোরা উপরে থাকতি। নিজের যোগ্যতা যাচাই কর আগে। যোগ্যতাই দেখাবো এখন তোকে, তারপর তোর সবগুলো বন্ধুকে, ওই সবুজ মার্শালাকে। হুকুম পেয়ে তেড়ে আসলো ছেলেগুলো, কিন্তু পার্থকে আঘাত করতে পারল না সহজে। উল্টো তারা নিজেরাই মারা খেল। মারামারি দেখে পুষ্প ভয় পেয়ে যায়। পার্থর কথায় গাড়ি থেকে নামেনি সে, কিন্তু এখন আর বসে থাকতে পারল না। আতঙ্কিত হয়ে নেমে পড়ল। ভয় জড়ানো গলায় ডাকলো পার্থকে। পার্থ ভাই, পুষ্পকে নামতে দেখেই পার্থর আত্মা শুকিয়ে যায়। অসাবধানতায় বাড়ি খায় আবার। পুষ্প দৌড়ে আসে পার্থর কাছে। পার্থ মাথায় হাত দিয়ে দাঁড়ায়, পুষ্পকে থামাতে বলে। এখানে আসবি না, গাড়িতে ওঠ, আমার কিছু হবে না। পুষ্প কিচ্ছু শুনছে না, কাঁদতে কাঁদতে এগিয়ে যাচ্ছে। অমনি পেছন থেকে রাজীব ধরে ফেলে তাকে। গলায় ছুরি ঠেকিয়ে দেয় সাথে সাথে। পার্থ থমকে যায়, বেড়ে যায় হৃৎপিণ্ডের গতি। আকুতি করে বলে, রাজীব ছাড় ওকে, কিছু করবি না, ছাড়। রাজীব, আমি কিন্তু মেরে ফেলবো তোকে, ছাড় আমার ফুলকে। পুষ্প অবাক হয়, কান্না থামিয়ে তাকিয়ে রয় পার্থর দিকে। ফুল ডাকলো যে অবাক হবে না। পার্থকে শান্ত দাঁড়িয়ে থাকতে দেখে তার পেছনের ছেলেগুলো সুযোগ পেয়ে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। পুষ্প এগুলো দেখে ফুপিয়ে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, ছেড়ে দিন ওনাকে প্লিজ। আপনারা কেন মারছেন? প্লিজ মারবেন না, মরে যাবেন তো উনি। এমন কেন করছেন? ছেড়ে দিন। পুষ্পর এমন আচারই কেউ শোধ না। মারতে থাকলো পার্থকে। পার্থ উঠে ওদের মারতে নিলে রাজীব বলে ওঠে, আমার ছেলেদের গায়ে হাত দিয়ে এলে মেরে ফেলবো তোর জানেমানকে। পার্থ থেমে যায়। ছুরিটা পুষ্পের গলার খুব কাছে। পার্থর পাথর বুকেও ঝড় হয় এমন অবস্থা দেখে সে থেমে গিয়ে বলে, ঠিক আছে, মারবো না, তুই ছুরি সরা। রাজীব, ছুরি সরা। ওর গায়ে একটা আঁচড়ও লাগলে সব কটাকে মেরে ফেলবো আমি। ছাড় রাজীব, তোর সমস্যা আমার সাথে তো, তাহলে আমাকে মার, আমাকে মেরে ফেল, কিন্তু ওকে ছাড় রাজীব, প্লিজ। তুই যা চাইবি আমি তাই করব, মারিস না রাজীব, প্লিজ। রাজীব শুনল না পার্থর আহাজারি। ছুরিটা হালকা করে ডাবিয়ে দিল গলায়। কেটে গিয়ে রক্ত বেরিয়ে আসলো। পুষ্প কেটে যাচ্ছে। পার্থর অন্তর খালি হয়ে যাচ্ছে।
ভয় জেগে ধরেছে মন মস্তিষ্কে। এখন খুব করে বুঝতে পারছে এই মেয়েটার কিছু হয়ে গেলে সে বাঁচবে না। হৃদযন্ত্রটা এখনই বেরিয়ে আসতে চাইছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে যাচ্ছে। তার ফুলকে সে কি করে বাঁচাবে? এখনও তো অনেক কিছু বাকি। তাদের তো ভালোবাসাও হলো না ঠিক মতো, পুষ্পর সুখের সংসারও করা হলো না তার পার্থ ভাইয়ের সাথে। আতঙ্কিত ভয় জারানো গা ছমছমে এক নিশীথ অন্ধকারাচ্ছন্ন রাস্তার মাঝে চলছে জীবন মরণ খেলা। শত্রুরা মেতে উঠেছে প্রতিশোধের ক্রোধে। মানুষ সৃষ্টির সেরা জীব, আবার মানুষই পৃথিবীর সবচেয়ে জঘন্য জীব। তারা শুধু নিজেদের স্বার্থের জন্য বাঁচে। কোনটা ঠিক কোনটা ভুল তা দেখার দরকার হয় না মানুষের। সে যেটা করবে সেটাই ঠিক ধরে নিতে হবে। রাস্তার মাঝে কেউ পাচ্ছে পৈশাসিক আনন্দ, কারো আবার দুনিয়া দুলে উঠছে। অনুভূতিটা অল্প কয়েকদিনের, কিন্তু তার গভীরতার কোনো পরিমাপ নেই। দূর থেকে কিছু খ্যাকশিয়ালের গোঙানির মতো আওয়াজ ভেসে আসছে। এছাড়া আশেপাশে আর কোনো আওয়াজ নেই। না আছে একটা গাড়ি। এটা মেন রোড না হওয়ায় এত রাতে কোনো যানবাহন চলছে না এদিক দিয়ে। আর কিছুটা পথ গেলেই পার্থ পুষ্প মালিবাগ পৌঁছে যেত, কিন্তু ভাগ্যের পরিহাস তাদের সে পর্যন্ত যেতে দিল না। পুষ্পের গলায় এখনও ছুরি ধরে আছে রাজীব। এক ফোঁটা রক্ত গলা বেয়ে পড়ল। পার্থর চোখে মুখে ভয়। এখন সে কিছু করলেই তার ফুল শেষ। পার্থ শান্ত চোখে তাকিয়ে শান্ত স্বরে বলল, রাজীব, কাজটা ঠিক করছিস না। তুই ছাড় ওকে। ওকে মারলে কি হবে বুঝতে পারছিস? জেলে যেতে হবে তোদের। তোদের দল পুরোপুরি ডাউন হয়ে যাবে রাজীব। এর থেকে ভালো তুই বল তোর কি চাই, আমি দেবো তাই। ছেড়ে দে ওকে। রাজীব হাসে। সে হাসিতে পৈশাসিক আনন্দ স্পষ্ট। দেখতে কি বিশ্রী না লাগছে। একটু হেসে তৎক্ষণাৎ আদল বদলে নিল। ক্রোধ সমেত চোখে তাকিয়ে কথার বান ছুঁল। তোর কি মনে হয় আমি এতই বোকা? তোর প্রিপারেশন নিয়ে আসিনি, এত বড় লোককে ফাঁসাবো কোনো প্ল্যান ছাড়াই। পার্থ তেড়ে আসতে চায়। পেছন থেকে টেনে ধরে চ্যাংড়া ছেলেগুলো রাজীব সাবধান করে বলল, উফ, একদম না। বেশি চুদুর বুদুর করলে তোর ঘুঘুর গলা কাটতে সময় লাগবে না। পার্থ থেমে যায় সহসা। অসহায় নেত্রে তাকায় পুষ্পের দিকে। পুষ্প চোখের ভাষায় কেমন লাগলো। পার্থকে তার জন্য ছটফটাতে দেখতে কি তার ভালো লাগছে? বোধহয় লাগছে। এজন্যই গলার ব্যথা, মরার ভয় ভুলে পার্থর দিকে অপলক চেয়ে আছে। পার্থর বক্ষ ছলকে ওঠে অমন চাহনিতে। এরকমটা কি কখনো ভেবেছিল? সে কি এতটাই দুর্বল যে তার ফুলকে সে বাঁচাতে পারছে না? পার্থ শেষবারের মতো রাজীবকে বোঝাতে যায়, কারণ এবার সে পুষ্পকে না ছাড়লে অন্য পদক্ষেপ নিতে হবে। রইসে বলল রাজীবকে, দেখ রাজীব, ওকে মারলে তোর কি লাভ হবে বল? তোর শত্রুতা আমার সাথে, আমাকে মার। ও মরলে তো আর আমার কিছু হবে না, তাই না? শুধু শুধু তুই খুনি হওয়ার তকমা কেন গায়ে লাগাবি? রাজীব অভিনয় করার মতো করে বলল, আমি কেন খুশি হব? আমি কেন খুনি হব? খুনি হবি তো তুই। তোর বউকে মেরে তার খুনের দায় তোর ঘাড়ে লাগাবো। কথা শেষ করেই ছুরির পেছন পাশ দিয়ে পুষ্পর মাথায় সজোরে আঘাত করে সে। ব্যথায় কুকিয়ে উঠল সে। মুদে আসলো নয়ন। মাথার পূর্ব থেকে আঘাত পাওয়া ছিল বলে এই আঘাতে প্রচণ্ড ব্যথা পায়। মস্তিষ্কের ভেতরে যেন কিলবিল করে উঠছে ব্যথা। নরম হয়ে আসে শরীর। ভর ছেড়ে দিতে চায় পার্থ। রাজীব ছেড়ে দে বলে হুঙ্কার দিতেই তার মাথাও আঘাত পড়ল। লোহার রড দিয়ে মাথার পেছনে আঘাত করায় নিমিষেই ঝাপসা হয়ে এলো চারপাশ। পেছন ঘুরে গলা চেপে ধরল বাড়ি মারা ছেলেটার। বাকিরা টেনে ধরল তাকে। রাজীব একজনকে বলল, পেট্রোলটা নিয়ে আয়। একজন দৌড়ে গিয়ে রাস্তার পার থেকে একটা বড় 5 লিটারের বোতল নিয়ে আসে, যেটা ভর্তি পেট্রোল। পার্থ বিষয়টা বুঝতে পেরে ছটফটিয়ে ওঠে। শরীরে ভর করে অদম্য শক্তি। মাথার আঘাতে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল সে। এবার ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয় নিজেকে। যেই আটকাতে আসে তাকেই ধরে পেটায়। ততক্ষণে পেট্রোল নিয়ে আসা ছেলেটা একদিক থেকে পুরো গাড়িতে তেল ছিটিয়ে দেয়। সব শেষ হয়ে গেলে পেছনে দরজা খুলে দেয়। রাজীব পুষ্পের মধ্যে আসা শরীরটাকে ধরে টেনে গাড়ির ভেতর ঠেলে দেয়। দরজা লাগিয়ে পৈশাচিক হাসে। পকেট থেকে ম্যাচ বের করে জ্বালিয়ে চোখের সামনে ধরল। জঘন্য হেসে ম্যাচটা ছুঁড়ে মারে গাড়ির উপর। টয়োটা ব্র্যান্ডের কালো গাড়িটাতে সাথে সাথে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এক নিমিষে ছেয়ে যায় পুরো গাড়ি জুড়ে। তখনই পার্থ ঝাঁপিয়ে পড়ে রাজীবের উপর। আর একটু আগে আসতে পারলে হয়তো আগুন লাগানো থেকে আটকাতে পারত, কিন্তু সাথে আসা ছেলেগুলোকে মারতে মারতে কাণ্ড ঘটে যায়। পুষ্পর কাছে আসতে চেয়েও আসতে পারছিল না। বাধা হয়ে দাঁড়িয়েছিল ছেলেগুলো। ওগুলো মেরে আধমরা করে রাস্তায় ফেলে রেখেছে।
এক একটা রাস্তায় পড়ে কাতরাচ্ছে মারির চোটে। রাজীবকে রাস্তায় শুইয়ে শরীরে সমস্ত শক্তি দিয়ে মুখের ওপর আঘাত করল। এক আঘাতেই মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। পার্থ উঠে গাড়ির কাছে এলো। আগুন যত ছড়াচ্ছে পার্থর ভয় তত বাড়ছে। মনে হচ্ছে মনের ভেতর থাকা যন্ত্রটা এক্ষুনি বুঝি বেরিয়ে আসবে। গায়ে থেকে কালো কোটটা খুলে ফেলল তন্ত্র। কোট দিয়ে বাড়ি মেরে মেরে আগুন নেভাতে চাইল। ভয় সংক্রান্ত গলায় আহাজারি করে উঠল। ফুল, তোর কিচ্ছু হবে না, আমি আছি। আমি কিচ্ছু হতে দেবো না তোর, ভয় পাস না ফুল। যতই আগুন নেভানোর চেষ্টা করছে আগুন ততই বাড়ছে। রাজীব রাস্তায় শুয়ে শুয়ে দেখছে আর হাসছে। রক্তমাখা ঠোঁটে তার ক্রূর হাসি। এতদিন ধরে পুষে আসা হিংসে দিয়ে এবার শান্তির বান ছুটছে। রাজীবকে খুক খুক করে হাসতে দেখে বুট পরা পা দিয়ে দিল আরেকটা লাথি। মাথাটা তার রাস্তার সাথে লেগে রক্ত বেরিয়ে এলো। যে ছেলেটা গাড়িতে কেরোসিন ঢেলেছিল সে এসে ছুরি দিয়ে আঘাত করল পার্থকে। পার্থ সরে যাওয়ায় আঘাতটা লাগলো তার বাহুতে। কেটে গিয়ে রক্ত বেরিয়ে এলো সাথে। তাকেও লাথি দিয়ে ফেলে দিল নিচে। আবারও গাড়ির আগুন নেভাতে তৎপর হয়ে পড়ল সে। হাত ঝলসে যাচ্ছে তাপে, পড়ে যাচ্ছে প্রতিটা পশমের গোড়া। তবুও সে থামছে না। আগুনকে থামানোর চেষ্টা করছে কিন্তু আগুনও নিচ্ছে না তার প্রচেষ্টায়। রাজীব আস্তে ধীরে উঠে দাঁড়ালো, বলল আনন্দ নিয়ে, এবার আসবে পুলিশ, তারা এসে দেখবে দ্য গ্রেট রক স্টার ইউভন প্রার্থন চৌধুরী মাঝ রাস্তায় তার বউকে গাড়ির মধ্যে রেখে জ্বালিয়ে দিয়েছে। তার সাক্ষী হবে কে জানিস? ওই যে ওই ছেলেটা, ওকে ভাড়াই করেছি সাক্ষী দেওয়ার জন্য। রাস্তায় পড়ে থাকা ছেলেদের মধ্যে থাকা একটা ছেলেকে দেখালো হাতের ইশারায়। পরপর আবার বলল, কেস হবে প্রার্থ চৌধুরী অমতে বিয়ে হওয়ার ক্ষোভে তার বউকে সে মাঝ রাস্তায় আগুনে পুড়িয়ে মেরেছে। রাস্তার একজন পথচারী সেটা দেখে তাকে ফেরাতে গেলে তাকেও সে আঘাত করে। দুজনের ধস্তাধস্তি হয় অনেকক্ষণ, তবুও সেই পথচারী ফেরাতে পারেনি প্রার্থকে। শেষমেশ মেরেই ফেলেছে নিজের সদ্য বিবাহিত বউকে। বলেই আবারও খুক খুক করে হেসে দিল সে। পার্থর কোনো ধ্যান নেই তাতে। সে আগুন থেকে পুষ্পকে বাঁচানোতে ব্যস্ত। রাজীব নিজে টলতে টলতে আধমরা ছেলেগুলোকে টেনে তুলল। আরেকটা ছেলেও সাহায্য করলো যে মার কম খেয়েছে। একজনকে ফেলেই রেখে গেল তারা। সে হবে পার্থর নামের খুনের সাক্ষী। মূলত তার জন্যই তাকে ভাড়া করা হয়েছে। সে জখম হয়ে সেখানে পড়ে আছে। পুলিশরা দেখলে নিশ্চিত তাকেই বিশ্বাস করবে যেখানে আধমরা হয়ে পড়ে আছে। পার্থ যখন কিছুতেই কিছু করতে পারছে না তখন বুক ফেটে কান্না আসে। শক্ত পাষাণ পুরুষটারও চোখ বেয়ে পানি পড়ল না পাওয়া সুখ হারানোর শোকে। মনের কোণে ফোটা এক সুখ ফুল বুঝি আজ ঝরে যাবে। না বলা কথাগুলো কি তবে না বলাই রয়ে যাবে? পার্থর চিৎকার করে বলতে ইচ্ছে হলো, ফুল, আমি তোকে ভালোবাসি, আমার ভালোবাসার প্রকাশ করতে দে, ছেড়ে যাস না এইভাবে। কিন্তু বলতে পারল না কিছুই। উন্মাদের মতো করে শুধু ফুল বলে ডেকে গেল তাকে। কোট দিয়ে জোরে জোরে বাড়ি মারছে গাড়িতে। হাতের কোটটা পুড়ে ছাই হয়ে গেছে প্রায়। বিভ্রান্ত হয়ে এবার দিক বেদিক ভুলে হন্যের মতো আগুনেতেই হাত দিল। দরজার কাছের আগুনটা নিভে এসেছিল হালকা। সেখানে কাঁচা হাতটা দিয়ে গরম দরজাটা একটানে খুলে ফেলল। তৎক্ষণাৎ ঝলসে গেল হাতের তালু। দরজা খুলে ভেতরে তাকাতেই হিম হয়ে আসলো শরীর। রন্ধে রন্ধে ছড়িয়ে গেল তা। হৃদয়টা শূন্য হয়ে এলো। হৃস্পন্দন থমকে গেল শূন্য গাড়িটা দেখে। থ হয়ে তাকিয়ে রইল ভেতরে। ভেতরে কেউ নেই। ভেতরে কিছু কিছু জায়গায় আগুন ছড়িয়ে গেছে, পুরোটাতে ছড়ায়নি, কারণ তেলটা উপরে ঢালা হয়েছিল। এপাশ থেকে গাড়ির জানালা বন্ধ থাকায় তা ভেতরে ঢুকতে পারেনি। শূন্য গাড়িটা দেখে একটু স্বস্তি পেলেও পরপর জ্বলে উঠল নিউরন। ফুল গাড়িতে নেই তো কোথায়? পাগলের মতো জোরে জোরে ডাকলো তাকে, ফুল, তুই কোথায়? ফুল, আমার কাছে আয় প্লিজ, আমাকে একা ফেলে যাস না, আমি থাকতে পারবো না তোকে ছাড়া। ফুল। হন্যে হয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে তার ফুল কোথায় গেল। গাড়ির ওপাশে ছুটে যাবে তখনই গাড়ির পেছন দিক থেকে ভেসে এলো পুষ্পের কাষ্ঠ গলার স্বর। সে টালমাটাল পায়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ডাকলো পার্থকে। প্রার্থ ভাই। পার্থ ঘুরিয়ে পুষ্পকে দেখেই থমকে গেল। পুষ্প এখানে? কিন্তু কি করে? গাড়ির এপাশ থেকে পেট্রোল ছোড়ায় অন্য পাশ কম গিয়েছিল। ছেলেটা ওদিকে যায়নি, একদিক থেকেই ছুঁড়ে ছুঁড়ে মেরেছে সব। এজন্য আগুনটা এদিকে বেশি লাগলেও অন্য দিকটাতে কম ছড়িয়েছিল। পুষ্প পুরোপুরি জ্ঞান হারায়নি তখনও। শীর্ণ দেহটা টেনে ওপাশের দরজাটা খুলে কোনো মতে আগুন ছাপিয়ে আসতে দিলে নেমে পড়ে গাড়ি থেকে। দুর্বল সংকীর্ণ দেহটা টেনে গাড়ির পেছনে এসে ডাকে পার্থকে।
পার্থ সম্বিত ফিরে পেয়েই ছুটে গেল তার কাছে, ঝাঁপ দিয়ে জড়িয়ে ধরল তাকে। দু হাতে কোমর জড়িয়ে ধরে এক হাত উপরে উঁচু করে উঠালো, মুখ গুজে দিল পুষ্পর গলদেশে। এত কঠোর ব্যক্তিত্বের ছেলেটা আপন মানুষ ফিরে পেয়ে কেঁদে উঠল ফুপিয়ে। নিজের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল পুষ্পকে, নিজের ভেতর ঢুকিয়ে দেওয়ার প্রয়াস চলছে যেন। হারাতে হারাতে পেয়ে যাওয়া মানুষটাকে আর হারাতে চায় না। এখন ছেড়ে দিলে যদি আবার হারিয়ে যায়, এই যে একটু আগে যে ভয়টা তার মনে গেঁথেছিল, সেটা কি সে আজীবন মনে রাখবে? অবশ্যই রাখবে, কারণ এর থেকে বড় ভয় আর কিছুতে কখনো পেয়েছে কি না তার জানা নেই। তাকে হারাতে গিয়ে আজ বলল এই মেয়েকে ছাড়া একটা দিনও চলবে না তার। এই কদিনে এত গভীর অনুভূতি কারো মনে জন্মায়। পার্থ এবার বুঝতে পারছে পুষ্পকে তুচ্ছ তাচ্ছিল্য করে সে কতটা ভুল করেছে। ও যে পার্থর মনের অসুখ নিরাময়ী সুখ, এই সুখ যে হারালে অসুখে পড়ে ধুকে ধুকে মরে যাবে। এই যে জাপটে ধরেছে নিজের সাথে, আর কখনো অবহেলা করবে না, আর কখনো দূরে যেতে দেবে না তাকে। পুষ্পকে পেয়ে একইভাবে জড়িয়ে থেকে একটু শান্ত করে নিল অশান্ত বুকটা। পরপর মুখটা তুলে পুষ্পর মুখাবয়বে এলোপাথারি চুমু এঁকে দিল, ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল তাকে, যেন ছোট্ট বাচ্চা তার প্রিয় খেলনাটা ফিরে পেয়েছে। পুষ্প ততক্ষণে নেতিয়ে পড়েছে, সমস্ত ভর ছেড়ে দিয়েছে পার্থর ওপর। পার্থ কিছুতেই শান্ত হতে পারছে না, না পেয়ে পাওয়ার মতো উন্মাদ হচ্ছে। আবারও মুখ গুজে দিল পুষ্পর গলায়, কেঁদে হাঁটু গেড়ে বসে পড়ল পুষ্পকে নিয়ে। এতক্ষণ সে চোখ পিটপিট করে তাকিয়েছিল, এখনও চোখ বুজে ফেলেছে। পার্থর ভয় আবারও জেগে ধরল তাকে। পুষ্পর মুখ চাপড়ে ভাঙা গলায় বলে উঠল, ফুল শোন, আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না, তোকে কখনো আঘাত করব না। শোন না, তুই তো আমার ভালোবাসা চেয়েছিলি, তাই না? দেখ, আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। যতটা ভালোবাসলে একজন হৃদয়হীন ব্যক্তিরও তোকে না পাওয়ার আকুলতায় শ্বাস আটকে যায়, দম বন্ধ হয়ে আসে না পাওয়ার যন্ত্রণায়, তোকে তার থেকেও বেশি ভালোবাসি। উঠ না ফুল, দেখ আমাকে, দেখ তোর পার্থ ভাইয়া তোকে ভালোবাসি বলছে, দেখ। পুষ্প দেখল না, চোখ মেলে চাইল না। পার্থর গলা শুকিয়ে যায়, বুকের মাঝে আবার জাপড়ে ধরে পুষ্পের মুখ, আবারও এলোপাথারি চুমু খায় মুখে। এবার আর সময় নষ্ট না করে পুষ্পকে কুলে তুলে উঠে দাঁড়ায়, আশেপাশে দেখে কাউকে পাওয়া যায় কিনা, কিন্তু কোথাও কেউ নেই। আগুনের শিখায় চারপাশ পরিষ্কার। পার্থ পুষ্পকে কোলের মাঝে তুলে হাঁটা ধরল দুর্বল পায়ে। কিছুটা পথ দুর্বল চিত্তে হাঁটার পর সামনে থেকে একটা গাড়ি আসতে দেখল। সে ইচ্ছে করে রাস্তার মাঝখান দিয়ে হাঁটলো যাতে গাড়িটা থেমে যায় তাদের দেখে। হলো তাই, গাড়িটা পার্থর একটু সামনেই থামলো। সেখান থেকে বেরিয়ে এলো তিনজন ছেলে তিনজনই তার বহু পরিচিত। ওদের দেখে কিছুটা অবাক হলো পার্থ। অর্ণব, হৃদয়, রকি দৌড়ে পার্থর কাছে এলো। পার্থর বিধ্বস্ত অবস্থা এবং পুষ্পকে কোলের মাঝে অজ্ঞান দেখে তিনজন একসাথে বলে উঠল, কি হয়েছে পার্থ? পুষ্পর কি হয়েছে? পার্থ অবাকের ব্রেশ কাটিয়ে শান্ত হলো, স্বস্তি পেল বন্ধুদের দেখে। কোনো কথা না বাড়িয়ে রকিকে হুকুম দিল। গাড়ি খোল রকি। রকি তড়িৎ খুলে দিল দরজাটা। পার্থ পুষ্পকে নিয়ে গাড়িতে উঠে বসলো, কুলের উপরেই রাখলো তাকে, মাথাটা চেপে রাখলো বুকের সাথে। হুকুম ছুল সব এগিয়ে। গাড়ি স্টার্ট কর অর্ণব, আমার ফুলকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি কর। ওকে দেখ, ও চোখ খুলছে না। আবার ডাকলো পুষ্পকে, অসহায় তার স্বর। ফুল, হ্যাঁ ফুল, উঠ না, ভয় করছে তো আমার। অর্ণবরা গাড়িতে উঠে বসে তুরন্ত গাড়িতে গতিতে গাড়ি ছোটালো। হৃদয় সামনে থেকে চিন্তিত গলায় প্রশ্ন করলো, তোদের এই অবস্থা কে করলো পার্থ? পুষ্প অজ্ঞান কেন? ও আমাদের মেসেজ করে শুধু বলল তোরা বিপদে আছিস, কেউ তোকে মারছে। পার্থ পুষ্পর থেকে চোখ তুলে হৃদয়ের দিকে তাকালো। চোখ লাল হয়ে আছে, নাক লাল হয়ে আছে, চোখে স্পষ্ট জলের আভাস। সে যে অশ্রু বিসর্জন দিয়েছে তা ঢের বোঝা যাচ্ছে। চোখ মুখের বিধ্বস্ত অবস্থা দেখে কেউ আর চুপ থাকতে পারছে না। পার্থ খানিক অবাক হয়ে বলল, ও তোদের মেসেজ দিয়েছিল? অর্ণব ড্রাইভ করতে করতে বলল, হ্যাঁ, প্রথমে কল দিয়েছিল, আমি খেয়াল করিনি। এরপর মেসেজ দিয়ে রেখেছিল ছোট করে, তারপরও খেয়াল করিনি। রকিদের বাড়ির সামনে এসে থেমে ফোনটা হাতে নিয়ে দেখি পুষ্পর মেসেজ। ও বলেছে, ভাইয়া আপনারা কোথায় আছেন? অনেকগুলো ছেলে মাঝ রাস্তায় আমাদের আটকে রেখেছে, প্রার্থ ভাইকে মারছে। প্লিজ মালিবাগের রোডে আসুন আপনারা, আমার ভয় হচ্ছে। ব্যাস এতটুকুই মেসেজ ছিল। মেসেজের কথাটা বললে রকি আবার বলল, মেসেজটা পেয়ে আর নামিনি, গাড়ি ছুটিয়ে এই রোডে এসেছি। কিন্তু কারা এসেছিল? তোদের মারলো কেন? পুষ্প ভাবির কোথায় আঘাত লেগেছে?
পার্থ পুষ্পর গালে মুখ ঢোপালো, নরম ত্বকের মাঝে ডুবে গেল যেন। পুষ্পর মুখে মুখ রেখেই বলল, পরে বলবো, আগে আমার ফুলকে বাঁচা রকি। ওকে ছাড়া আমি শূন্য। আমার ফুল একবার আমার কাছে ফিরে আসুক। ওই কুত্তার বাচ্চাদের একটাকেও ছাড়বো না আমি। পার্থ মুখ তুলল। প্রথমে শান্ত থাকলেও আচমকাই চোখে মুখে ফুটে উঠল ক্রোধ। ফুলকির ন্যায় জ্বলে উঠল কালো মনের চোখ দুটো। চোখটা আবারও ফেরালো পুষ্পর বিবর্ণ মুখটাতে। দপ করে নিভে গেল জ্বলে ওঠা শিখা। সেখানে আবার হানা দিল অসহায়ত্ব। পুষ্পর বিবশ মুখে হাত বুলিয়ে দিল সযত্নে। চেয়ে রইল অপলক দৃষ্টিতে। সামনের ভিও মিররে দিয়ে সব দেখে গেল অর্ণব। অর্ণবের বুঝতে বাকি নেই পার্থর মনের ভাব। এক মনে সে ভীষণ খুশি হলো, অন্যদিকে কোথাও একটু খারাপ লাগা কাজ করলো। একটু না হয়তো একটুরও বেশি খারাপ লাগলো কোথাও। তবে সে এগুলো পাত্তা দিল না। ও যা চেয়েছে তাই তো হয়েছে। খারাপ লাগা দূরে সরিয়ে ভালো লাগাকে প্রশ্রয় দিল। গাড়ি চালালো আরও দ্রুত, যেন দ্রুত হসপিটালে পৌঁছতে পারে। নতুন সূর্যোদয়। পূর্ব আকাশের এক ফালি সূর্য রশ্মি জানালা গলিয়ে প্রবেশ করেছে হাসপাতালের কেবিনে। তাতে খুব একটা তেজ নেই, সবে সকাল হলো। সূর্য তার প্রখরতা ছড়ায়নি পুরোপুরি। কেবিনে দুজন মানবী তপ্ত শ্বাসের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। ছোট্ট কেবিনের নরম বেডের ওপর অবচেতন অবস্থায় শুয়ে আছে পুষ্প। সফেদ কোমল মুখটা ফ্যাকাশে হয়ে আছে, তবে নাকের ডগাটায় এখনও লাল হয়ে আছে। কপালটা শুভ্র রঙের ব্যান্ডেজের দিকে ঢাকা। হাতের কিছু কিছু জায়গায় পোড়া দাগ, সেখানে মলম লাগিয়ে দেয়া হয়েছে, ব্যান্ডেজের প্রয়োজন পড়েনি। পার্থ নিজের ব্যান্ডেজ করা হাত দুটো দিয়ে পুষ্পের কোমল হাতটা আলতো করে চেপে ধরে আছে। বেডের সাথে ঘেঁষে একটা টুলের ওপর বসে আছে সে। ঝুঁকে আছে পুষ্পের মুখের ওপর। সূর্য তখনও ওঠেনি, সেই তখন থেকেই সে একইভাবে বসে আছে। কোনো নড়চড় নেই, কেমন কেমন চোখে দেখছে তার ফুলকে। যে চোখে ঘৃণা প্রতিহিংসা ছাড়া কিছুই ছিল না, সে চোখে আজ কত মায়া, কতটা ভালোবাসা। পুষ্প তবে ঠিকই বলেছিল। ঘৃণা থেকেই প্রেম জন্মায়, অবহেলা থেকেও ভালোবাসা জন্মায়। সেই তখন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে। তার কি চোখের ক্লান্তিও নেই? ভালোবাসলে মানুষকে ক্লান্ত হয় না? ক্লান্ত হবে কি করে? তার ভালোবাসার মানুষের মুখে যে এত মায়া, সেটা কি সে আগে জানতো? এত মায়া ভরা চোখে মুখে তাকিয়ে থাকতে কি কারো ক্লান্তি লাগে? আগে যে কেন এত মায়াময়ী লাগতো না, এখন আফসোস হচ্ছে পার্থর। আগে থেকেই এমন লাগলে কি একটু বেশি উপভোগ করতে পারতো না? পার্থর হাতের তালুটা ঝলসে গেছে। ডক্টররা চেক আপ করে সেখানে ব্যান্ডেজ করে দিয়েছে। হাতের বাহুতে ছুরি আঘাতের জন্য অনেকটা কেটে গেছে, সেটাও সারলাম ব্যান্ডেজ জড়ানো। মাথায় আঘাত লাগায় সেখানেও সফেদ কাপড় দিয়ে মোড়ানো হয়েছে। নিজের শরীরের আঘাত তার কাছে আঘাত মনে হচ্ছে না। পুষ্পর শরীরের আঘাত তার ভেতরে বারবার আঘাত আনছে। নিজের পোড়া হাতের মাঝে পুষ্পর ফোসকা পড়া নরম হাতটার দিকে তাকালো এবার। পরম যত্নে নিকোটিনের আনলে পোড়া ঠোঁট দুটো ছুঁয়ে দিল সেথায়। আবেশে বুঝে নিল চোখ দুটো। হুট করেই এক ফোঁটা জল টপ করে পড়ল বিছানায়। ছেলেটার মনে হয় আজ চোখের বাঁধ ভেঙেছে। ছোট ছোট বিষয় কেমন করে পড়ছে। ছেলেদের কি এরূপ মানায়? সে চোখ খুলে আবার পুষ্পর মুখে তাকালো। হাতটা মুঠোয় পড়ে ঠেকিয়ে রাখলো তার গালের সাথে। মায়া মায়া চোখে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফুল কেন পোড়াচ্ছিস? চোখটা খোল না, আমাকে একটু দেখ। তোর ডাগর নয়ন দুটো আমাকে দেখছে না কেন? তোর চোখে আমি আমাকে দেখতে চাই ফুল। আর পোড়াস না আমাকে। তোর বিরহে শক্ত নিরেট পুরুষটার বুকে ঝড় বইছে, বুঝতে পারছিস না কেন? পার্থর আকুতি শুনল না সে। বুঝতে পারল না তার শখের পুরুষের মনে তার জন্য কতটা জায়গা তৈরি হয়েছে, তার কষ্ট সার্থক হয়েছে। বোকা ফুল কিছুই জানতে পারল না। এমন সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল কেউ। দরজার শব্দ পেয়েও পার্থ নইল না, তাকিয়ে রইল এক ধ্যানে। সে জানে কক্ষে এখন কারা প্রবেশ করেছে। অর্ণব, হৃদয়, রকি তিনজন শান্ত পায়ে ভেতরে প্রবেশ করল। অর্ণবের চোখ গিয়ে আটকালো দুজনের হাতের মাঝে। কি সুন্দর করে পুষ্পের হাতটা ধরে আছে পার্থ। মনের শোকে একটু হাসল সে। এগিয়ে এসে স্বাভাবিক ভঙ্গিতে ডাকলো পার্থকে। প্রার্থ। পার্থ আলগোছে পুষ্পের হাতটা নামালো বেডে। শটান করল পিঠ। এতক্ষণ ধরে নরম থাকা মানুষটা আগের ন্যায় গুরু গম্ভীর হয়ে উঠল। উসফিলিঙ্গের ন্যায় বাক্য ছুঁল। পেয়েছিস? হৃদয় বলল, হ্যাঁ, মগবাজারে ওদের একটা আড্ডাখানা আছে, সেখানেই আছে। আবারও ভেসে এলো পুরুষালী নীরের কণ্ঠস্বর। সঠিক খবর নিয়েছিস তো? রকি এগিয়ে এলো। ঠিক, মানে একেবারে কারেক্ট খবর। শরীফুলকে দিয়ে ট্র্যাক করেছি। ব্যাটা বলল ওরা ভোর 4টা থেকে ওইখানেই আছে। এখন ওর কথা রাখ, বাইরে তো পুলিশ আছে, কি বলবি?
আসছে ওনারা? আমরা আসার সময় ওদের রিসিপশনে দেখে আসছি। ঠিক আছে, টেনশন নিস না। ওরা কোথায় আছে পুলিশকে জানানোর প্রয়োজন নেই। পুলিশকে আমি দেখছি। অর্ণব আটকালো পার্থকে, সন্ধিহান গলায় বলল, প্রয়োজন নেই মানে কি বলছিস তুই? ওরা অপরাধী, ওদের পুলিশে ধরবে না? পার্থর শান্ত স্বর। আগে আমি ধরবো, এরপর পুলিশ। পার্থ বসা থেকে উঠে দাঁড়ালো, পুষ্পের উপর ঝুঁকে পড়ল, খানিক পুরো ঠোঁট বাড়িয়ে ছুঁয়ে দিল সাদা ব্যান্ডেজে ঢাকা কপালটা। লম্বা একটা চুম্বন এঁকে উঠে এলো, বন্ধুদের সামনেই চুমু দিয়ে বসলো, অথচ তাদের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না একটু ওটা। কারণ কাল সারা রাত তারা দেখেছে পার্থর উন্মাদনা। ডক্টর কেবিনে ঢুকতে দেয়নি বলে সারা রাত হাঁসফাঁস করে কাটিয়েছে, নিজে নিজেই এটা ওটা বলে বিলাপ করেছে, কখনো কখনো অস্থির হয়ে উঠেছে। নিজের আঘাত লাগা সত্ত্বেও চিকিৎসা নিতে চায়নি, বন্ধুরা পাশে ছিল বলে সামলে নিতে পেরেছে। ডক্টর কেবিনে ঢোকার অনুমতি দেয়নি, অথচ ভোর সকালেই সে বিনা অনুমতিতে কেবিনে ঢুকেছে। এ নিয়ে সকালে ডক্টর একবার বারণ করে গেছে তাকে, কিন্তু সে শোনেনি। অর্ণবদের খবর নিতে বলেছে রাজীবদের। তাদের এক বন্ধু গোয়েন্দা বিভাগে কাজ করে, তাকে দিয়ে নাম্বার ট্র্যাক করিয়ে খবর নেওয়া হয়েছে রাজীবের। এখন বোধহয় পুলিশ এসেছে জিজ্ঞাসাবাদের জন্য। পার্থ না পুলিশকে ইনফর্ম করেছে, না বাড়িতে কাউকে জানিয়েছে। এখন সে তার চাল চালবে। পুষ্পর মাথায় একটু হাত বুলিয়ে হাঁটা ধরল, আদেশ করে বলল, রকি, বাড়িতে ফোন করে জানো সব। যেভাবে জানাতে বলেছি সেভাবেই বলবি। অন্যবার হৃদয় আমার সাথে চল। পুলিশের ঝামেলা খতম করে রাজীবকেও দেখতে হবে। আর রকি, কেউ না আসা পর্যন্ত এখান থেকে কোথাও যাবি না। রকি সম্মতি দেয়, মাথা নাড়ায় উপর নিচ। পার্থর ভরসা আছে রকির ওপর, এজন্যই একা রেখে যাচ্ছে, নয়তো এখান থেকে নড়তো না ও। সে হুকুম করেই দুজনকে নিয়ে বেরিয়ে গেল। বাইরে বের হতেই করিডোরে পুলিশের 4 জন সদস্যের সাথে দেখা হলো তাদের। এসপি সাহেব পার্থকে দেখেই বললেন, ইভান পাত্র চৌধুরী, পার্থর নিখুঁত কণ্ঠ। ইয়েস। আপনার নামে অভিযোগ এসছে আপনি আপনার স্ত্রী প্রাপ্তি এহসান পুষ্পককে মার্ডার করতে চেয়েছিলেন। পার্থ হাসল কথাটায়, ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল, তাকে মারার আগে আমার মৃত্যু হোক। নিজের ভালোবাসার মানুষকে কে মারতে চায় বলুন? দেখুন, আমাদের কাছে কমপ্লেন এসছে আপনার নামে। আপনি আপনার স্ত্রীকে গাড়ির ভেতর রেখে আগুনে পোড়াতে চেয়েছিলেন। আপনি যাকে মেরে আধমরা করে রেখেছেন তার স্পষ্ট স্বীকারোক্তি আপনি আপনার স্ত্রীকে খুন করার চেষ্টা করছিলেন এবং সে দেখে ফেলাই তার গায়েও হাত তুলেন। আগুনে পোড়া গাড়ি এবং ভিকটিম দুটোকে আমাদের জিম নাই। এটুকু দিয়ে কিছুই প্রমাণ হয় না অফিসার। তাকে মারতে চাইলে হসপিটালে আনতাম না অবশ্যই। দেখুন, আমি এখন কিছুই বলবো না এই বিষয়ে, কারণ আমার কথা আপনাদের বিশ্বাস হবেও না। আমার স্ত্রী জ্ঞান ফিরুক, এরপর তাকে জিজ্ঞাসা করে নিয়েন কি হয়েছিল। পুলিশের সাথে অনেকক্ষণ কথা বলে মিটমাট করল সব, কারণ এইটুকু প্রমাণের ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করা যায় না। যেহেতু পুষ্পের কিছু হয়নি, সে হসপিটালে জীবিত অবস্থায় আছে, এখানে ভিকটিমের স্বীকারোক্তিরও প্রয়োজন। পুলিশের সাথে ডক্টরের কথা হয়েছে আগেই, তারা কথা বলেই এসেছে। এখন একজনকে এখানে দায়িত্বে রেখে তারা যাবে আবার জায়গাটা পর্যবেক্ষণ করতে। পার্থ তারা দিয়ে চলে গেছে নিজ গন্তব্যে। বাণিজ্যিক এলাকা, মগবাজার, মানুষজন, দোকানপাট পেরিয়ে একটা শুনশানের মতো জায়গায় এসে থামলো অর্ণবের বাইক। তাড়াতাড়ির জন্য বাইকেই চলে এসেছে তারা পুরান রংচটা একটা একতলা বাড়ির সামনে। পার্থ বাইক থেকে নেমে জিজ্ঞেস করলো, এটাই তো? অর্ণব শিওর দিয়ে বলল, এইটাই। শরীফুল এটার কথাই বলেছে, চল ভিতরে গিয়ে দেখি। আর কথা না বাড়িয়ে পা বাড়ালো তারা। দরজার সামনে এসে টোকা মারল কয়েকবার, তাও কেউ এলো না দরজা খুলতে। পার্থ ধৈর্য রেখে আবারও টোকা দিল দরজায়। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দাঁড়ালো একজন ছেলে। দরজা খুলতে দেরি, পার্থর শক্তিশালী ঘুষি তার মুখে পড়তে দেরি হলো না। এক ঘায়ে নাক ফেটে রক্ত বেরিয়ে এলো তার। আবারও ছেলেটার বুক বরাবর লাথি দিয়ে ফেলে দিল নিচে। দাম্ভিক পায়ে 3 জন হেঁটে গেল ভেতরে ঢালাই বিছানার মাঝে এবড়ো থেবড়ো হয়ে শুয়েছিল 8-9 জন ছেলে। হাতে পায়ে মুখে তাদের ব্যান্ডেজ এবং পট্টি লাগানো, দেখে মনে হচ্ছে নিজেরাই নিজেদের চিকিৎসা করেছে। সবাই ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিল বোধহয়। সেখানে পার্থ মারার শব্দে আর ছেলেটার চিল্লানোর শব্দে সজাগ হলো সকলে।
রাজীব শুয়েছিল, ধরফরিয়ে উঠে বসলো। চোখে তার ভয় এবং অবিশ্বাস। সাইডে একটা টেবিল রাখা, তার উপর দুটো গিটার, মদের বোতল এবং কাল রাতে তাদের নেওয়া অস্ত্রপাতিও রাখা কতগুলো। সেখান থেকে একটা মদের বোতল তুলে নিয়ে রাজীবের সামনে গেল। রাজীব ভয়ে ভয়ে তুতলিয়ে বলল, প্রার্থ, তুই তোরা ঠিক আছিস? প্রার্থ হাসলো, বক্র হাসিতে ছেয়ে গেল ছোটের কোণ। তোর কি মনে হয় তোর মতো মানুষ আমাকে, আমার ফুলকে মারতে পারবে এত সহজে? তোর ওই পাতি বুদ্ধি নিয়ে আমাকে ফাঁসাবি? হাস্যকর। ওটা কোনো প্ল্যান হলো? 2 টাকার সস্তা বুদ্ধি দিয়ে আমাকে ফাঁসাতে চেয়েছিলি? তোর বুদ্ধির ওপর ধিক্কার জানাই। কথা শেষেই রাজীবের মাথায় সজোরে আঘাত করলো। কাঁচ ভেঙে মাথায় ঢুকে রক্ত বেরিয়ে এলো। সেই রক্ত অ্যালকোহলের সাথে মিশে ধুয়ে নিচে পড়ে গেল। রাজীব মাথা ধরে আর্তনাদ করে ওঠে। বাকিরা অসুস্থ শরীর নিয়েই উঠে যায়। হৃদয় দরজা বন্ধ করে দেয় তৎক্ষণাৎ। অর্ণব আর সে মিলে বাকি মার খাওয়া ছেলেগুলোকে আরেক দফা মারতে থাকে। পার্থ এগিয়ে গিয়ে বসে রাজীবের সামনে। অ্যালকোহলে ভেজা চুল হাতের মুঠোয় শক্ত করে টেনে ধরে। এক হাতে নাকে আঙুল ঘষে নাটক করে বলে ওঠে,